হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ 2025। আজকে 13 নম্বর স্কুলটা নিয়েছি। পেজ নাম্বার দেখো 237 পাতায় আছে 13 নম্বর স্কুল। এর আগে 1 থেকে 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা আগের স্কুলগুলো আগে দেখে নাও। তো চলো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আমরা দেখে নেবো আজকে 1 নম্বর প্রশ্নটা কী বলছে। এখানে আমাদের আছে √7 সংখ্যাটি কার মধ্যে আছে সেটা দেখাতে বলেছে। দেখো √7 সংখ্যাটি আমরা পাবো 2 এবং 3-এর মধ্যে পাবো। কি করে পাবো 2 এবং 3-এর মধ্যে? দেখো এই যে লক্ষ্য করো যে √4 আমরা 2 পাবো, আর এদিকে √9 যদি করি আমরা, তো √9 আমরা 3 পাবো। তাহলে দেখো এই যে √7 কার মধ্যে থাকবে? √4 আর √9-এর মধ্যেই তো পাবো √7-কে, ঠিক না? √4 তো √5, √6, √7, √8, √9। তাহলে দেখো 2 ও 3-এর মধ্যে পাবো। এবার তোমরা যদি বলো যে স্যার √5 আর √8 এদের মধ্যে, তাহলে এখানে লক্ষ্য করো এই যে অপশানগুলো আছে না, এই অপশানগুলো যেরকম 1 আছে 2 আছে, 1 ও 2-এর মধ্যে কিন্তু √7 পাবো না। আর এখানে লক্ষ্য করো এই যে 3 আর 4 আছে, এদের মধ্যেও পাবো না। 6 আর 7 আছে, এদের মধ্যেও আমরা পাওয়া যাবে না। তাহলে কিন্তু এখানে আমরা পাবো 2 এবং 3-এর মধ্যেই পাবো। 2 আর 3-এর মধ্যে এই যে √4 আর √9, মানে 2-কে লিখতে পারবো √4 আর 3-কে লিখতে পারবো √9। তাহলে √4 আর √9 এর মধ্যে আমরা পেয়ে যাবো √7-কে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সারটা বি নাম্বারটা। তাহলে √7 সংখ্যাটি 2 থেকে 3-এর মধ্যেই অবস্থিত। পরের প্রশ্ন, কোনো জিনিসকে 510 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাই জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলেছে। তো ক্রয় মূল্য দেখো আমরা সহজে পেয়ে যাব। এখানে দেখো ক্রয় মূল্য পাওয়ার জন্য আমরা করব কি, দেখো ক্ষতি আছে দেওয়া, তো 15% ক্ষতি হয়েছে। তা আমরা যদি বলি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ঠিক আছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাই বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য নিশ্চয়ই 85 টাকা হয়েছে। দেখো ক্ষতি যখন হয়েছে বিক্রয় মূল্য ছোট হবে, তাই না? মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 থেকে 15 টাকা যে ক্ষতিটা মাইনাস করো, 85 টাকা পাবা। তার বিক্রয় মূল্য হয়েছে 85 টাকা, তখনই ক্ষতি পাবা 15 টাকা। কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে আমরা ক্ষতি পাবো, ঠিক আছে? মানে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য ছোটো হলে ক্ষতি পাওয়া যায়। তাহলে ক্ষতি থেকে এটা বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য জানা আছে। আমরা যে ঘুরিয়ে বলি কথাটা, আমরা যে বলি 85 টাকা বিক্রয় মূল্য যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যেটাকে আমরা সিপি বলি, তাই না? সিপি হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস। তা ক্রয় মূল্য কত হবে? 100/85, 1 টাকায়। আবার বিক্রয় মূল্য দেওয়া আছে 510 টাকা। তাহলে 510 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাবো 100/85 গুণিত 510। তারপর এটা সরল করি আমরা, ক্রয় মূল্য বেরিয়ে আসবে সেই জিনিসের। চলো আমরা কাটাকাটি করে নিই, কাটাকাটি করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, 17 দিয়ে কাটাকাটি করা যাবে। দেখো 17 পাচ্ছে 85, আর এখানে 17 3 51, শূন্যটা বসিয়ে দাও। এবার 5 6 30, তাহলে দেখো 100 আর 6 গুণ করে তোমরা পেয়ে যাবে 600 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য ছিল 600 টাকা। অপশান আছে বি নাম্বার অপশানটা মিলল। আর 3-এর প্রশ্নটা দেখো, এই লগের মানটা দেওয়া আছে, এর মানটা আমাদের বের করতে বলেছে। চলো এটাকে আমরা সরল করি। এটা থেকেই আমাদের দেখো আমরা কিন্তু অ্যান্সারটা বের করে দেখাতে পারবো। আচ্ছা, এখানে দেখো আমাদের যেটা আছে লগ 8 আছে, 27কে দেখো 27কে আমরা 3-এর কিউব করে দিলাম। ওকে, তাহলে লগ, আচ্ছা এই যে পাওয়ারে যে এটা যে লগারিদম 3-এর কিউব, এই যে পাওয়ারে 3 আছে না, 3টাকে সামনে নিয়ে আসতে পারবা। তাহলে 8 লগারিদম 3, মানে 8 নিধান লগারিদম 3, এভাবে মানটা পেয়ে গেলাম। এবার এটাকে না 3 যদি আমরা লগ করি, লগটাকে নিচে নামাই, তাহলে এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, নিধান হয়ে যাবে লগারিদমে, আর লগারিদমে হয়ে যাবে নিধান। তাহলে 3 8, 3 নিধানের সাপেক্ষে 8-এর লগারিদম, 3টা উপরে রয়ে গেল। এভাবে করে নিতে পারবো। আচ্ছা, 3 দেখো এখানে লগ 3 নিধান, আর 8কে আমরা 2-এর কিউব করতে পারবো। আচ্ছা, তাহলে 3 এবার এই পাওয়ারে যে 3 আছে, আবার 3টা সামনে নিয়ে আসতে পারবো। এটা লগের সূত্র, 3 নিধান 2 লগারিদম, এই 3 3 কেটে দাও। এবার লগটা তো 1/, আছে, তাই না? তো এটাকে আবার আমরা কি করব, লগে ফিরে নিয়ে যাব।
এটা যদি আবার লগ করে নিই মানে 1/লগটাকে লগ লিখবো, আবার এরা চেঞ্জ করবে, ঠিক আছে। তা 2টা এখানে আর 3টা এখানে চলে আসবে। তা দেখো এর মানটাই কিন্তু দেওয়া আছে যে log 2 3 মানে log 2 নিদানের সাপেক্ষে 3-এর লগারিদম। এর মানটা দেখো কত আছে দেওয়া, এই যে log 2 নিদানের সাপেক্ষে 3-এর লগারিদম দেওয়া আছে না। তাহলে আমরা দেখো মানটা কিন্তু এর মানটা পেয়ে গেলাম, পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার, তাই না, যে এর মানটা বের করতে বলেছিল এর মানটা আমরা পেয়ে গেলাম, ডি নাম্বার অপশানটা। আচ্ছা 4-এর প্রশ্নটা দেখো, এই সমীকরণের লেখচিত্রটি আমাদের দেখো এই যে সমীকরণটা আছে ধ্রুবক সংখ্যাটা নাই। যদি কোনো সমীকরণের এই যে 2 চল বিশিষ্ট রৈখিক সমীকরণের যদি ধ্রুবক সংখ্যাটা যদি না থাকে, যদি শূন্য থাকে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণের লেখচিত্রটি মূলবিন্দুগামী হবে, ঠিক আছে, মূলবিন্দুগামী, যেহেতু ধ্রুবক সংখ্যাটা নাই। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সি নাম্বার। 5-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে দুটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দ্বয়ের কীরকম সমাধান পাওয়া যাবে সেটা আমাদের এখানে দেখাতে বলেছে। তাহলে দেখো সমাধান কীরকম পাওয়া যাবে তার জন্য তোমরা করবা কি, এই যে দেখো আমরা যদি দেখাই এক্সের সহগ, এই যে এক্সের সহগ 3 আছে আর এর এক্সের সহগটা এখানে 3 না, এক্সের সহগ 4 আছে আর এর এক্সের সহগটা 7 আছে। মানে এক্সের সহগের অনুপাত সমান সমান ওয়াইয়ের সহগ, দেখো এর ওয়াইয়ের সহগটা 3 আছে আর এর আছে -3 আছে। তাহলে লক্ষ্য করো এখানে এই দুটো কিন্তু অসমান, তাই না, এক্সের সহগের অনুপাতটা আর ওয়াইয়ের সহগের অনুপাতটা দুটি সমীকরণের কি অসমান পেয়ে গেলাম। যদি এরা অসমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো এই দুটি সমীকরণের কি পাবো, এই দুটি সমীকরণের একটি সমাধান পাবো এই শর্তে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বি নাম্বার, আমরা বি নাম্বার এটা অ্যান্সারটা পেয়ে গেলাম। চলো 6 নাম্বার প্রশ্ন দেখো, 6-এর প্রশ্নটা আমাদের বলেছে একটি সামুদ্রিক আকার ক্ষেত্র ও একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল যথাক্রমে বলে দিয়েছে। দেখো মানে পি বলতে এটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্র, আর ত্রিভুজ হচ্ছে টি। তাহলে এবার এখানে আমরা জানবো যে একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে যদি একটি সামুদ্রিক আর আয়তক্ষেত্র যদি পাওয়া যায় তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলটা আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে, সমান হয়, ওকে। আর একই ভূমি একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে একটি সামুদ্রিক আর একটি ত্রিভুজ যদি অবস্থান করে তাহলে এই যে সামুদ্রিকের মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। সামুদ্রিক যে ক্ষেত্রফলটা পি আছে, ঠিক আছে, এটা তোমরা জানবা, সে সামুদ্রিক হোক বা আয়তক্ষেত্র হোক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে, সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখান থেকে দেখো তো এই যে 2t সমান সমান পি পেয়ে গেলাম, তাহলে পি এর মানে 2t, তাহলে এখানে আমরা দেখো 2t লিখতে পারবো, এই যে পি সমান সমান বা আর সমান সমান 2t। তাহলে আমাদের দেখো শর্তটা আমরা কোনটা পেয়ে গেলাম, আমরা এ নাম্বার অপশানটি কিন্তু পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের শর্ত হবে। চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। 7 নম্বর প্রশ্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তো হবে। আচ্ছা এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এ অনুযায়ী দেখো ত্রিভুজটা যে তৈরি হবে, তোমাদের এখানে আমি দেখাচ্ছি ত্রিভুজটা। দেখো ত্রিভুজটা স্থানাঙ্ক জ্যামিতি তৈরি করবা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে দেখো দুটি বিন্দুর স্থানাঙ্ক দেখো, এই যে একটা বিন্দু এখানে 0,4 মানে এখানে বিন্দুটা আছে এই জায়গায় 0,4, ঠিক আছে, আর এই যে 3,0, আচ্ছা 0,4 আমরা একটু ভুল বলে দিলাম, 3,0 এটা হবে, আচ্ছা এখানে। তাহলে এই বিন্দুটা দেখো 3,0 এক্স অক্ষের পর মানে এক্সের মানটা থাকবে, ওয়াইয়ের মানটা 0 হবে, 3,0 আর 0,4 এটা এখানে পেয়ে যাবা বিন্দুটা, এই যে 0,4 ওয়াই অক্ষর পর বিন্দুর স্থানাঙ্ক এক্সের পার্টটা 0 হবে। তাহলে এইভাবে দেখো দুটি বিন্দু আছে আর আমাদের এ ও সি এটা, ঠিক আছে। তাহলে এ হচ্ছে এটা বিন্দু, তাহলে এটা হচ্ছে এ, আর সি হচ্ছে এটা মানে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এখানে এ সি যোগ করে নাও, তাহলে এটা আমাদের ও নাম দিয়ে দিলাম, এটা মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0,0। তাহলে ত্রিভুজটা আচ্ছা এটা আমরা ও নাম দিব না, এটা আমরা বি নাম দিয়ে দিচ্ছি, এই যে বি বিন্দু। তাহলে এ বি সি এভাবে কিন্তু ত্রিভুজটা তৈরি হবে, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। প্রশ্নে যেভাবে বলা আছে বিন্দুগুলো স্থানাঙ্ক নিয়ে আমাদের কিন্তু দেখো ছবিটা এভাবে তৈরি হবে, এ বি সি আমাদের সমকোণী ত্রিভুজ। তা তোমরা লক্ষ্য করো এই যে বিসি বাহুটা এই যে এদিকে আছে না 3 এক্সের মানটা, তা বিসিটা কিন্তু আমাদের 3 একক। আর এইদিকে দেখো এবি বাহুটা এই যে 4 আছে, এই যে ওইদিকে
এই যে ওয়াই অক্ষ এদিকে দূরত্ব জেগেছে আমাদের 4 একক, তাহলে এবিটা কিন্তু 4 একক। তাহলে এখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, ভূমিটা আমরা পেলাম 3 একক, আর লম্ব হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর লম্ব হচ্ছে আমাদের 4 একক। তাহলে এটা কাটাকাটি করে নাও, 2 2 3 6, 6 বর্গ একক। এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে বি নাম্বার অপশানটা আমরা পেয়ে গেলাম। আমরা চলে যাব পরের প্রশ্নে, 8 নাম্বার প্রশ্নে। তো এখানে বলছে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। সামুদ্রিকের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হয় না, অসমান হয়। রম্বসেরও কর্ণদ্বয় দৈর্ঘ্য অসমান হয়। আর এখানে ট্রাপিজিয়ামের এটা হবে না। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য কী হয়, সমান হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার, সহজ প্রশ্ন আছে এটা। 9 নাম্বারটা দেখো, এখানে আমাদের সূচকের অঙ্ক আছে, এক্সের মান বের করতে বলেছে। এই যে দেখো, এই 4কে তোমরা করতে পারবা 2 এর স্কোয়ার করতে পারবা, তাহলে 2 এর স্কোয়ার আবার এক্স আছে, তাহলে 2x হয়ে যাবে এটা। আর যে 8কে তোমরা 2 এর কিউব করতে পারবা, তাহলে 2 এর কিউব, আর এদিকে আবার 3 আছে, এটা 9 হয়ে যাবে। মানে এখানে পাওয়ারে আবার 3 আর আবার পাওয়ারে 3, 3 3 9। তাহলে এখান থেকে দেখো 2 2 মিলে গেছে, তাহলে আমরা দেখো 2x = 9 লিখতে পারবো। তাহলে এখান থেকে এক্সের মানটা তোমরা পেয়ে যাবে 9/2। দেখো 9/2 আমাদের বি নাম্বার অপশানটা। আচ্ছা, চলো আমরা করাবো 10 নম্বর প্রশ্নটা। এখানে কি বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক, পরিধি y একক, আর ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের যে বৃত্তের ক্ষেত্রফল যদি আর হয়, তাহলে এখান থেকে এর মানটা দেখো কীভাবে পাবো। বৃত্তের ক্ষেত্রফল এখানে x বলেছে না, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ r ধরে নিলাম, ক্ষেত্রফল x বলেছে, তাহলে এক্সের মানটা হবে πr²। আর y কি আছে, পরিধির সূত্র 2πr। আর জেড হচ্ছে ব্যাস, যেটা হচ্ছে 2r। এখানে পাই কেটে দাও, r², এখানে r² কেটে গেল। দেখো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি মানটা, এই যে 2 2 4 উপরে 1, তাহলে 1/4 কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটা। 11 প্রশ্নটা দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। সেটা আমাদের সহজ প্রশ্নই আছে। এখানে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরে নাও। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 × a। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য আবার দেওয়া আছে 12√2, তাহলে √2 কেটে দিলে পরে এর মানটা পেয়ে গেলাম কত, 12। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 12, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে 12² 144 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নটা। দেখো, শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত হবে দেখো, এখানে শ্রেণীর সীমানায় সাজিয়ে নিতে হবে। মানে এখানে 1 থেকে 5, আর এটা আমাদের দেখো 5টা আবার ফিরে আসেনি, এটা 6 হয়ে গেছে। তা তোমরা করবে কি, হাফ কমাবা হাফ বাড়াবা, তখন এই সীমানায় তৈরি হয়ে যাবে শ্রেণীগুলো। তাহলে হাফ কমাও হাফ বাড়াও, এখানে 0.5, এটা 5.5, তারপরে তোমরা বিয়োগ করবা 5.5 থেকে 0.5 বিয়োগ করবা, তো 5 পাবা। শ্রেণী দৈর্ঘ্য দেখবা 5 পাওয়া যাবে। অনেকে 4 করে দেয়, যে 5 থেকে 1 বিয়োগ করে নেবো, তো শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য যে পাওয়া যায় নিয়মটা, সেটা কিন্তু একবারে বিয়োগ করে দেয়, তখন কিন্তু ভুল হয়ে যাবে, 4 হবে না। কারণ তোমাদের দেখতে হবে শ্রেণীগুলো কীভাবে সাজানো আছে। এই যে 1 থেকে 5 আবার কিন্তু 6 হয়ে গেছে, মানে 1 থেকে 5 আবার কিন্তু 5 আসার কথা, সেটা আসেনি। তার জন্য তোমাদের করতে হবে হাফ কমাতে হবে হাফ বাড়াতে হবে, এখানে হাফ কমাতে হবে হাফ বাড়াতে হবে। এভাবে করলে এখানে যেটা পাবা এখানেও সেটা পাবা। ওকে, তারপরে তোমরা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, তখন দেখবা বিয়োগ করে 5 পেয়ে যাবা। 13 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমাদের দুটো সমীকরণ আছে, এক্স ও ওয়াইয়ের মধ্যে টি বর্জিত, মানে টি থাকবে না, এরকম আমাদের সমীকরণটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, যে কোনো একটা সমীকরণ থেকে এখান থেকে তো টি এর মানটা বের করবো, আর এই টি এর জায়গায় বসিয়ে দেবো, তখন আমাদের টি থাকবে না। তা দেখো, এটা আমি দেখাচ্ছি। আমরা এই যে এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিই, ঠিক আছে। তাহলে আমরা যদি টি এর মানটা বের করি, তাহলে টি সমান আমাদের কত দাঁড়াবে, এটা হবে y/2a, আর এই জায়গায় বসিয়ে দাও x সমান a গুণিত টি এর জায়গায় বসাবো y/2a তার হোল স্কোয়ার। তাহলে x সমান এটা a আছে, ঠিক আছে, a।
আচ্ছা এ গুণিত এটা ওয়াই স্কোয়ার বাই এটা 4a² পাবা, এখানে একটা এ রয়ে যাবে, এটাকে যদি সরল করো তো ওয়াই স্কোয়ার 4ax সমান সমান এটা পেয়ে যাবা 4ax পেয়ে যাবা। তাহলে এই যে আমাদের টি বর্জিত সম্পর্কটি যেটা আমাদের মিলছে এ নাম্বার অপশানটা। 14 নম্বর প্রশ্নটা, একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে, ওই মাঠটি সম্পূর্ণ এক পাক দৌড়াতে যে পরিমাণ পথ দৌড়াতে হবে তা হলো, দেখো মানে এক পাক দৌড়াবে মানে কি মাঠের পরিধি বরাবর, তাহলে পরিধি বলতে 2πr, আর পাই বলতে পায়ের মানটা 22/7 বসিয়ে দিলাম, আর হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের 14, 7 দিয়ে 14, তাহলে এদের সরল করে আমরা কি পেয়ে যাবো, অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো কত হবে, এখানে এই যে 22 দিয়ে 44, 44 দিয়ে 88, এটা 88 পেয়ে যাবা। তার সি নাম্বার অপশানটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো চলে আসবো। এগুলো 2 মার্কের আছে। দেখো 2-এর 1-এর প্রশ্নটা কি বলছে, এখানে পরপর 3বার যেহেতু ছাড় দেওয়া হয়, পরপর 3বার ছাড় দিয়েছে, তখন সমতুল্য ছাড় বের করতে বলেছে। এর আগের অঙ্কগুলো আমরা পরপর 2বার ছাড়ে সমতুল্য ছাড় বের করেছি, এখন কিন্তু আমাদের পরপর 3বার ছাড় দিচ্ছে। দেখো কীভাবে করবা, এখানে আমরা করব প্রথমে ছাড় দিই। দেখো 100 টাকা ধরে নেব জিনিসের দাম, 100 টাকায় প্রথমে 20 টাকা ছাড় দিল, 20 টাকা বাদ, জিনিসের দাম হয়ে গেল 80 টাকা। এবার 80 টাকার দেখো আবার 10% ছাড়, মানে 80 টাকার 10%, তাহলে 10/100, 0 0 কেটে দাও 8 টাকা। তাহলে 80 টাকায় 8 টাকা ছাড়ে কত টাকা হয়ে যাবে, এখন হয়ে যাবে এটা 72 টাকা হয়ে যাবে। এবার এই 72 টাকার দেখো এই যে 72 টাকা আসলো, এই 72 টাকার আবার ছাড় দিবে কত টাকা, আবার ছাড় দিবে 5%, তাহলে 72 টাকার 5% ছাড়, তাহলে এটা 5 এটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে 10 20, তাহলে এখানে দেখো আমরা আরও কাটাকাটি করতে পারবো। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 2 দিয়ে করো, এটা 2 3 6 আর 2 6 12, আর এটা 10। আচ্ছা এটা 36কে 10 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা 3.6 পেয়ে যাবা। এই যে আমাদের, তাহলে আমাদের 72 টাকা থেকে এই টাকাটা বাদ যাবে, ছাড় দেওয়ার পর কত টাকা, তাহলে 72 থেকে আমরা বিয়োগ দিব 3.6। এটা যদি বিয়োগ করো তোমরা, এটা বিয়োগ করে কত পাবা, দশমিকের বিয়োগ একটু দেখে শুনে বিয়োগটা করবা, মানে এইভাবে তো একটু দেখাই দিই তোমাদের। এই যে 72.0 নিয়ে নেবা, তারপরে এটা 3.6 বসাবা, এবার বিয়োগ করবা, এভাবে বিয়োগ করলে তোমার এটা পেয়ে যাবা 4, দশমিকে দশমিক নিচে বসিয়ে দাও। এবার এই যে আমাদের এটা 12 ধরে নিতে হবে, 3 কত হলো 12, তো আচ্ছা 12 ধরা যাবে না, এই যে এটাকে আমরা 10 ধরেছি, 1 কমে গেছে এখানে 11, 3 কত হলো 11, এটা আমাদের 8 হয়ে যাবে, 8 3 11, আর এটা আমাদের হয়ে যাবে 6, এই যে 68.4 পেয়ে যাবা, ঠিক আছে 68.4। তাহলে এই যে পেলাম আমাদের জিনিসের দামটা। এবার সমতুল্য যে ছাড় সেটা 100 থেকে তোমরা বিয়োগ দিয়ে দিবা, সমতুল্য ছাড় পেয়ে যাবা। তাহলে 100 বিয়োগ 68.4, এটা বিয়োগ করবা, দশমিক বিয়োগটা এই নিয়মে একটু ভালো করে করবা, করে তোমরা পেয়ে যাবা 31.6 পেয়ে যাবা, ঠিক আছে 31.6%। এই যেটাকে বলা হয় সমতুল্য ছাড়, শেষে 100 থেকে বিয়োগ করবা, তখনই সমতুল্য ছাড়টা পেয়ে যাবা। ওকে, এটা আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখো, আমরা 2 নম্বর প্রশ্নটা বলছি, এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো তো, মূলদ সংখ্যা বের করার জন্য আমরা হরটাকে বড় করে নিই। আচ্ছা হরটাকে আমরা 18 বানিয়ে নিই, 18 বানাতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 আর এখানে 18 হয়ে যাবে, আর একে গুণ করো 18 বানানোর জন্য 9 দিয়ে, তাহলে 9 18। এখন এর মধ্যে দুটি পেয়ে যাবো, দেখো এর চাই বড়, মানে 7/একটা 18, এটা একটা হবে, তো এর চেয়ে বড় এর চেয়ে ছোটো আছে দেখো, আর একটা নিয়ে নিবা তোমরা 8/18, 8/18, দেখো এই দুটোই সংখ্যা কিন্তু এদের মধ্যে আছে। ওকে, এর চেয়ে বড় আছে এর চেয়ে ছোটো আছে, এরা দুজনই, তাহলে আমরা পেয়ে গেলাম। এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, তাই না? তাহলে এদের মধ্যে দুটি যে মূলদ সংখ্যা বের করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্নটা, টি এর কোন মানের জন্য এই যে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বয়ের একাধিক সমাধান থাকবে। দেখো একাধিক সমাধান কখন থাকবে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। দেখো একাধিক সমাধান পাবা যখন আমরা করতে পারবো, দেখো এক্সের সহগ বা এক্সের সহগ সমান সমান হয়ে যাবে ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, দুটো সমীকরণ থেকে বলছি আমরা, আর সমান সমান পেয়ে যাবো ধ্রুবক সংখ্যা বাই ধ্রুবক সংখ্যা, ঠিক আছে।
চলো আমরা এটাই করছি, ঠিক আছে। এক্সের সঙ্গে অনুপাত সমান সমান হয়ে যাবে ওয়াইয়ের সঙ্গে অনুপাত সমান সমান হয়ে যাবে ধ্রুবক সংখ্যা অনুপাত, তিনজনই সমান হবে, তখনই আমরা বলতে পারবো দুটি সমীকরণের একাধিক সমাধান আছে। সেটা করেই আমরা কে এর মানটা বের করে নিতে পারবো। তো দেখো এক্সের সহগ কত আছে, 3k আছে, তাহলে 3k বাই প্রথম সমীকরণে এক্সের সহগ আর দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ কত আছে এখানে -2kx, -2k এক্সটা নিব না, সহগটা নিব। আচ্ছা সমান সমান হবে এবার ওয়াইয়ের সহগ, দেখো প্রথম সমীকরণ, আচ্ছা সমীকরণগুলো দেখো এগুলো সব বাদিকে নিয়ে আসতে হবে, এর যেরকম বাদিকে আছে এগুলো আমরা বাদিকে নিয়ে আসবো, তো মাইনাস হয়ে যাবে এটা 6y, তাহলে ওয়াইয়ের সহগটা আছে -6, খেয়াল রাখবা কিন্তু বাদিকে নিয়ে এসে এটা করতে হবে। তো ওয়াইয়ের সহগ -6 আর এর ওয়াইয়ের সহগটা 4, এটাও সমান সমান হবে, সমান সমান হবে। এবার ধ্রুবক সংখ্যা এটা -k, এই যে বাদিকে নিয়ে গেলে -k, আর এটা আছে k, -k/k। দেখো এই শর্তে আমরা বলতে পারবো এই দুটো সমীকরণের কি একাধিক সমাধান থাকবে। তাহলে এবার আমরা এখান থেকে কি কার মানটা, কে এর মান, আচ্ছা এখানে দাঁড়াও একটু আমরা ভুল করেছি, এখানে কে শুধু দেখে নিয়েছি, ধ্রুবক সংখ্যাটা কিন্তু k-25 আছে, ঠিক আছে, k-25 একটু ছুটে গেছে আমার, ঠিক আছে, উপরে -k আর নিচে k-25, যাই হোক। আচ্ছা তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের কার মানটা, কে এর মানটা বের করে নিতে হবে। দেখো কে এর মানটা আমরা কোথা থেকে পাবো, এটা কাটাকাটি করে এই দুটো দেখো এই দুজনকে সমান করে কে এর মানটা বের করতে পারবে, এখান থেকে কে কেটে যাচ্ছে, এখান থেকে নিতে পারো বা এখান থেকে নিতে পারো, যেটাই নিতে পারো। ওকে, এই জিনিসটা একই আছে আমাদের। তাহলে আমাদের কত আছে, এটা -3/2 আছে, মানে এই যে দেখো এদিকে -k বাই আমাদের k-25 তো আছে, আর এদিকে -3/2, এই মানটা কিন্তু একই মান আছে, তাহলে এটা মাইনাস কেটে দাও। আচ্ছা এখান থেকে কে এর মানটা পাবো, বর্জগুণ করে নাও, তাহলে এখানে বর্জগুণ যদি করি এটা দ্বিগুণ করো 3k, আর এটা 75 পেয়ে যাবো 25 আর এটা 2k, দেখো এইদিকে কে বিয়োগ হয়ে এটা কে, 3k থেকে 2k বিয়োগ হবে, আর এটা 75 এদিকে -75টা 75 হয়ে যাবে। দেখো কে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 75 পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 4 নম্বরের প্রশ্ন, f(x) দেওয়া আছে f-1 আর f2 এর মান, তাহলে একবার f-1 বের করো, f2 বের করবো, এখানে বসিয়ে দেবো, সরল করে হয়ে যাবে অ্যান্সার। চলো আমরা করি, তাহলে f-1 এর মানটা যদি বের করি, তাহলে বসাও এখানে এক্সের জায়গায় -1, এই যে এক্সের জায়গায় -1 তার স্কোয়ার প্লাস 5 এক্সের জায়গায় -1 প্লাস 2। চলো সরলটা করি আমরা, তাহলে লক্ষ্য করো এখানে পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাস বের হয়, আর একের কিউব দিয়ে একই হয়, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু -3, এটা -1 আর এটা 3 গুণ করলে -3, আর এটা মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা থেকে গেল, এটা 4 একে 4, এটা প্লাস মাইনাসে -5 আর এটা 2। আচ্ছা এখানে দেখো এই যে দেখো এদের এই যে তিনটাই মাইনাস আছে না, এদের কাজ করে নাও, তাহলে একই চিহ্ন থাকলে যোগ করবা, চিহ্ন বিয়োগ হবে, কাজ কিন্তু যোগ হবে, এটা নিয়ম। তো যোগ করো 5 4 9, 9 আর 3 12, এটা -12, এদিকে +2, তো এটা তো -10 পেয়ে যাবা। দেখো f-1 এর মানটা আমরা কত পেয়ে গেলাম, -10 পেলাম। ওকে, আচ্ছা এবার আমরা f2 বের করব, চলো f2 বের করার চেষ্টা করি আমরা, এখানে আমি f2 বের করছি, দেখো f2, তাহলে আবার এক্সের জায়গায় আমরা কী বসাবো, 2 বসাবো, তাহলে এখানে দেখো 2 এর কিউব হবে। আচ্ছা 2 এর কিউব একবার যদি করে দিই, 2 এর কিউব কত হয়, চলো একবার বসাই, তোমাদের একবারে করছি না, 2 এর কিউব -4 × 2 এর স্কোয়ার প্লাস 5 × 2 প্লাস 2। আচ্ছা সরল করো, 2 এর কিউব 8, 8 × 3 = 24, 2 এর স্কোয়ার 4, 4 × 4 = 16, পাই দিয়ে 10 প্লাস 2। এবার দেখো 24 থেকে 16 বিয়োগ করো, এটা 8 পেয়ে যাবা, আর এটা 10 মানে এটা 12, তো এটা পেয়ে যাবা 20 পেয়ে যাবা। ওকে, যোগ বিয়োগ করে এখন আমরা এই জায়গায় বসিয়ে দেবো, মানে আমাদের এখানে মানটা যে হবে দেখো সমান সমান যে f-1 পেয়েছি -10 পেয়েছি প্লাস, আর f2 কত পেলাম, 20 পেলাম, এটা 20, তার 20 থেকে -10 যদি চলে যায় তাহলে আমাদের কত হবে অ্যান্সারটা, দেখো তো তাহলে আমরা দেখো বিয়োগ করে আমরা এটা 10 পেয়ে যাব, তো এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। 5 প্রশ্নটা আমাদের দেখো দেওয়া আছে, এইভাবে সমীকরণটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এর মানটা বের করে দেখাতে বলেছে। আচ্ছা ভালো প্রশ্ন আছে,
চলো আমি প্রশ্নের সমাধান করে তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমরা প্রথমে করবা কি, যেটা আমাদের দেওয়া আছে না, এটাকে নিয়ে আমাদের প্রথমে কাজ হবে। ঠিক আছে, দেখো কীভাবে। আচ্ছা, 2 এর পাওয়ারে এক্স আছে, 3 এর পাওয়ারে ওয়াই আছে ওয়াই, আর 12, এই যে 12কে আমরা লিখব 4 গুণিত 3। দেখো 12কে ভেঙে দিলাম, আবার জেড আছে। আচ্ছা, তা এদেরকে সবাইকে আমরা কে ধরে নিলাম, কে ধরি। আচ্ছা, তাহলে 2 এর পাওয়ারে এক্স, এটাও আমাদের কে। তাহলে এখান থেকে 2 এর মানটা যদি বের করি, তাহলে কে এর পাওয়ারে 1/x, মানে এই পাওয়ারটা যদি এদিকে নিয়ে আসো না, তো 1 হয়ে যাবে। একইভাবে 3 এর পাওয়ারে ওয়াই সমান সমান কে, এখান থেকে 3 এর মানটা যদি বের করো, তাহলে কে এর পাওয়ারে 1/y হয়ে যাবে। আর এইদিকে ছিল এটা। আচ্ছা, এই যে 4টাকে আমরা 2 এর স্কোয়ার করলাম, গুণিত 3, আর পাওয়ারে আবার জেড ছিল, আর এইদিকে কে, এটা সমান সমান কে। তাহলে এখানে দেখো জেডটা এইদিকে নিয়ে আসবো, তাহলে আমরা এটাকে কি করব, দেখো এই যে 2 এর স্কোয়ার গুণিত 3, আর জেডটা এইদিকে যদি নিয়ে আসো পাওয়ারটা ডান দিকে, তাহলে 1/z হয়ে যাবে। চলো এখন মানগুলো বসিয়ে দেবো। 2 এর মান দেখো যেটা পেয়েছি, তাহলে 2 এর জায়গায় 2 এর মানটা আমরা বসিয়ে দেবো। কে এর পাওয়ারে 1/x আছে, আবার স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম। আর 3 এর মানটা দেখো, 3 এর মানটা কে এর পাওয়ারে 1/y, 3 এর জায়গায় বসাবো কে এর পাওয়ারে 1/y, এইদিকে কে এর পাওয়ারে 1/z আছে। তাহলে এটা সরল করে আমাদের দেখো প্রমাণটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে তোমরা করতে পারবা কে এর পাওয়ারে 2/x, এটা গুণ হয়ে যাবে 2 কে 2, ইন্টু কে এর পাওয়ারে 1/y, কে এর পাওয়ারে 1/z। এবার দেখো এখানে এই যে কে মূল সংখ্যার সমান, তাহলে একটা মূল সংখ্যা রেখে পাওয়ার যোগ করতে পারবো। 2/x প্লাস 1/y, এই যে পাওয়ার যোগ করে দিলাম একটা কে রেখে দিয়ে, এই দিকে কে এর পাওয়ারে 1/z। এবার দেখো ওই দিকে কে সমান মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ারকে আমার সমান লিখতে পারবো। তাহলে পাওয়ারগুলো দেখো 2/x প্লাস 1/y সমান সমান 1/z, এই যে দেখো এভাবে চলে আসলো। চলো এবার আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই। এটা লসাগু xy পাবো, x মিলে গেল তাহলে এটা আমাদের 2y, y মিলে গেল তাহলে এখানে x, আর এটা 1/z। এবার বর্গগুণ করে নিই আমরা, তাহলে xy বর্গগুণন, আর z এর সঙ্গে গুণ হয়ে যাবে। আগে এক্সটা আগে লিখে দিলাম, তারপরে আমরা 2yটা লিখলাম। এবার দেখো প্রমাণটা কিন্তু এটাই আছে আমাদের, x সমান সমান z ইন্টু এক্স প্লাস 2y। দেখো প্রমাণটা, তাহলে এই যে আমাদের দেখো প্রমাণটা যেটা আছে, একদম প্রমাণটা মিলে গেছে। তাহলে আমরা শুধু কী করব, এই যে প্রমাণটা মিলিয়ে দিয়েছি, তোমরা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত এই জায়গায় লিখবে, যেখানে প্রমাণটা করলাম এখানে লিখবা প্রমাণিত। আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। তা দেখো 6 প্রশ্নটা আমাদের কি বলছে। দেখো আমাদের এখানে লগ 4 এটা নিধান আছে, আর লগারের দাম আবার নিধান 4। আচ্ছা, লগ আবার একটা লগ আছে 4। আচ্ছা, 256 লসাগু করবা, লসাগু করে দেখবা এখানে 4টা 4 পাবা। 4টা 4-এর গুণফল 256। আর তা 4-এর পাওয়ারে 4, তা 256কে 4-এর পাওয়ারে 4 করলাম, এটা লসাগু করে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো তো 4 এখানে দেখো এই যে লগারিদম আছে, এটা নিধান 4 আর লগারিদম 4-এর পাওয়ারে 4। তাহলে এই যে পাওয়ারটা আছে লগারিদমের উপর যে পাওয়ারটা, সেটা কি এইখানে চলে আসবে লগের সামনে, তাহলে এই 4টা এখানে নিয়ে চলে আসলাম এই জায়গায়। আর আমাদের এটা রয়ে গেল লগ, এখানে 4 আর এখানে 4। এবার এই মানটা কিন্তু আমরা 1 বলতে পারবো, কারণ দেখো নিধান আর লগারিদম সমান হয়ে গেছে, এটা 1। আচ্ছা, তাহলে লগ 4, তাহলে লগ এই 4 আর এই 4 রেখে দিলাম, এই মানটা 1। তাহলে এখানে আমরা এটাকে লিখে দেবো, যেহেতু লগ 4-4-এর মানটা আমরা 1। ঠিক আছে, আবার দেখো এটা যদি 1 হতো, এটা তো 1, তো এটা 1, তাহলে এখানে আমাদের হয়ে গেল কে 4, আর এটা যদি 1 হয়ে যায় তাহলে যে 1 বসিয়েছিলাম এই শর্তে। ঠিক আছে, এই যে এই কারণটাই দেখিয়ে দেবো এখানে। আর এবার তোমরা জানবা এখানে লগের সূত্র, যে লগ 4 নিধানের সাপেক্ষে 1-এর লগারিদম, যদি লগারিদমটা যদি 1 হয়ে যায় তাহলে লগের মানটা 0 হয়ে যাবে, এটা আমরা 0 করতে পারবো। দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের 0 হয়ে গেল। এর পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। তো 7-এর প্রশ্নটা দুটি বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই দুটি বিন্দুর
বিন্দুদের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু এই অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। বাহ, দেখো এরকম প্রশ্ন দেখো। তাহলে এরকম প্রশ্ন করার জন্য তোমাদের এভাবে একটা রেখাংশ তৈরি করো। দেখো এখানে এই যে এটা এ বিন্দু নিলাম, এই বিন্দুটাকে, এটা হচ্ছে আমাদের 6,4, আর এই বিন্দুটা বি বিন্দু, এটা হচ্ছে আমাদের 7,-5। দেখো এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ যেটা এ বি কী অনুপাতে বিভক্ত করেছে? হ্যাঁ, মানে যে বিন্দু, কোনো একটা বিন্দু আছে, ধরো একটা বিন্দু আমি এখানে নিলাম, এই যে পি বিন্দু নিলাম, তাহলে 3:2, এই যে 3:2 অনুপাতে বিভক্ত করেছে, তাই না? অন্তঃস্থভাবে বিভক্ত করেছে। তাহলে এই বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো? দেখো নিয়মটা দেখো, নিয়মটা হবে 3 গুণিত এই যে এক্সের পার্ট, 3 গুণিত এক্সের পার্ট মানে 7, প্লাস তারপরে এই যে 2 গুণিত এক্সের পার্ট, 2 গুণিত 6, আর নিচে এই অনুপাতের যোগফল 3 যোগ 2, কমা, এবার আবার 3 গুণিত ওয়াইয়ের পার্ট, এবার এই যে ওয়াইয়ের পার্টটা করবা, তা 3 গুণিত ওয়াইয়ের পার্ট, তা 3 গুণিত -5 প্লাস, আর 2 গুণিত 4, 2 গুণিত 4 বাই নিচে এই অনুপাতের যোগফল হয়ে যাবে এই যে বিন্দুর স্থানাঙ্ক। চলো এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত পাচ্ছি আমরা। তাহলে এখানে এটা হয়ে যাবে আমাদের 21 প্লাস, আর এটা 12, এটা যোগ করে 5, আর এখানে এটা -5 3 15, আর 4 দিয়ে 8, এটা আমাদের 5। ওকে, আচ্ছা পি বিন্দুটা, তাহলে এটা 21 আর 12 যোগ করো, 21 আর 12 যদি যোগ করো তোমরা পেয়ে যাবা 33, তাহলে 33/5, আর এটা -15 থেকে 8 এটা বিয়োগ হবে, এটা -7 পেয়ে যাবে, -7/5। দেখো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, এই যে প্রদত্ত চিত্র মানে চিত্র দেওয়া আছে, পি কিউ আর এর সামুদ্রিকের, এটা সামুদ্রিক আছে, কিউপিআর কোণটা মানে কিউপিআর মানে এই কোণটা বের করতে বলেছে, আর এসপিআর, তাহলে এসপিআর মানে এই কোণটা, এই দুটো কোণের মান বের করতে বলেছে। আচ্ছা কিউপিআর কোণের মানটা তোমরা একবারে পেয়ে যাবো, কী করে? দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল বাহু, এবং পিআরটা ভেদক ধরে নিলাম। তাহলে এখানে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা একান্তর কোণ সমান হবে, সমান্তরাল সরলরেখা আছে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। দেখো একটা অ্যান্সার হয়ে গেছে, মানে এই কোণের মানটা আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, 60 ডিগ্রি। এবার এসপিআর, এই যে দেখো এসপিআর, এই কোণটা দরকার, আচ্ছা এই কোণটা পেয়ে যাবো, দেখো কী করে? আচ্ছা এটা 70 ডিগ্রি না, সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের কত? 70 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা এবার দেখো ত্রিভুজ, দেখো পিআরএস ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেল, তাই না? এই কোণটা জানা হয়ে গেল, তাহলে এই কোণটা পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে এদের যোগফলটা বিয়োগ করে দেবো। তা দেখো আমরা 180 ডিগ্রি থেকে এদের যোগফল দেখো 110 ডিগ্রি পাবা, বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করে এটা কত পেয়ে যাবা? 70 ডিগ্রি পেয়ে যাবা, তাহলে এই কোণটা হবে আমাদের কত? 70 ডিগ্রি হবে। ওকে, এই যে দেখো, তাহলে আমাদের দুটো কোণ পেয়ে গেলাম, এই যে কোণের মানটা, এই কোণের মান 70 ডিগ্রি। আচ্ছা এখানে আমি লিখে দিই, প্রথম কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, তারপরে কোণের মানটা পেয়ে গেলাম কত? 70 ডিগ্রি। এই যে আমাদের অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, আচ্ছা 9 নম্বর প্রশ্নটা তোমরা এটা পেয়ে যাবে আগের ক্লাসে। তো আগের ক্লাসে তোমাদের কোথায় যেতে হবে আমি তোমাদের এটা বলে দিচ্ছি। আচ্ছা না, অঙ্কটা করা নাই আগের ক্লাসে, তো আমি অঙ্কটা তোমাদের করে দেবো। চলো অঙ্কটা করাই আমরা। দেখো এখানে আমাদের দেওয়া আছে 3x এর মানটা, এভাবে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা আমাদের এখানে একটা সূত্র কাজে লাগবে, উৎপাদকের বিশ্লেষণে যে সূত্রটা আছে, সূত্রটা কি কাজে লাগবে? সূত্রটা তোমাদের এখানে আগে লিখে দেখাই। সূত্রটা কাজে লাগবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান, এটা সূত্র মনে রাখবা, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এই দেখো সূত্রটা, এটা লম্বা সূত্রটা আছে, এই সূত্রটা তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করবো এখানে।
লক্ষ্য করো এখানে প্রথমটাকে এ ধরে নিলাম, এটা হচ্ছে এ কিউব, এটা বি তো বি কিউব, প্লাস এটা সি তো সি কিউব, দেখো -3ab আছে, মানে এই টাইপটা আমাদের তৈরি করা আছে। তো এটা তৈরি করা আছে তো আমরা কি এটা লিখতে পারবো। তো চলো আমরা কিন্তু এখন এটা তৈরি করে নিচ্ছি এই সূত্রটা। তাহলে এখানে আমরা দেখো একবারে আমরা একটু করছি, হ্যাঁ। তাহলে এখানে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই সূত্রটা তৈরি করছি। তো দেখো তো প্রথমে আমাদের আছে a প্লাস বি প্লাস সি, তাহলে এ হচ্ছে আমাদের এই যে এক্স মাইনাস এ, এটা এ প্লাস বি, বি হচ্ছে আমাদের এক্স মাইনাস বি প্লাস সি, সি হচ্ছে এক্স মাইনাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি। তারপরে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এদেরকে আমরা আর লিখলাম না, ঠিক আছে, এখানে আমরা ফাঁকা রেখে দিলাম, কারণ এখান থেকে আমরা কি করব, এদের সরল করো না, এখানে দেখবা জিরো পেয়ে যাবা। তাহলে যদি জিরো পেয়ে যাও, জিরোর সঙ্গে যাই গুণ করো তা কী হবে, এই পার্টটা জিরো হয়ে যাবে। তার জন্য আমরা এই পার্টটা আমরা তৈরি করছি না, এই পার্টটা এভাবেই রেখে দিলাম ডট ডট দিয়ে। তোমরা এইভাবে রেখে দিয়ে সরলটা করতে পারো, কারণ এটাতে আমাদের জিরো আসবেই। তো দেখো এটাকে আমরা জিরো নিয়ে আসছি। এখানে এক্স দেখো 3টা এক্স আছে, তাহলে এটা আমরা 3x বসাতে পারবো। আর এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তা মাইনাস কমন নিয়ে এখানে এ প্লাস বি প্লাস সি এটা করতে পারবা। আর এখানে তো আমরা লিখছি না, এই যে এটা ডট ডট, বিশাল বড় একটা মান আছে, এই মানটা আমরা লিখছি না, তাই না। তো চলো এটা 3x। এবার দেখো করো এখানে এই যে এ প্লাস বি প্লাস সি, এই যে আমরা প্রশ্নে দেখো আমাদের এখানে দেওয়াই আছে, এই জায়গায় দেখো এ প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে 3x। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর জায়গায় এই যে মাইনাসটা আছে, এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা 3x বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিলাম। আর এটা আমরা যে ডট 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 পুরো বড় মানটা এভাবে আমরা রেখে দিলাম, বুঝিয়ে দিলাম যে এখানে আছে বড় মানটা। এটা কেটে গেল, দেখো শূন্য কেটে গিয়ে তো শূন্য হয়ে গেল। দেখো আমরা বলেছিলাম শূন্য আসবে ডট ডট ডট, এর একটা বড় মান আছে। ওকে, এটা অনেকে বুঝতে পারছিল না, আমাকে কমেন্ট করে জানিয়েছিলাম স্যার ডট ডট কী জিনিস। মানে এই যে বড় মানটা আমরা কিন্তু এটা আমরা লিখতে পারতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে লিখতে পারতাম। তো এখানে লিখে নিই, বিশাল বড় হবে, প্রয়োজনে পড়বে না। আর যেন জানি যে আমরা এদিকে শূন্য হবে বলে আমরা এই মানটা এই পার্টটা আমরা লিখে নিই, জাস্ট শুধু এখানে দেখিয়ে দিয়েছি যে একটা পার্ট আছে আমাদের। ওকে, দেখো এখানে শূন্য চলে আসলো, শূন্যের সঙ্গে গুণ হয়ে গেছে, এটা শূন্যের সঙ্গে যে কোনো মান গুণ থাক না কেন কী হয়ে যাবে, আমাদের শূন্য হয়ে যাবে। দেখো অ্যান্সারটা কিন্তু আমরা শূন্য পেয়ে গেলাম। এবার 10 নম্বর প্রশ্ন। 10এর প্রশ্নটা কিন্তু আছে, 10এর প্রশ্নটা আগের ক্লাসে আমরা করে দিয়েছি। তোমাদের যেতে হবে দেখো পেজ নাম্বার 226 পাতায় তোমরা চলে যাবা, স্কুল নাম্বার 8 নম্বর স্কুল, আর সেখানে দেখবা 2-এর 7 নম্বর যে অঙ্কটা আছে, একই অঙ্ক আছে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর করে কী বলেছি, কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। দেখো কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আমরা কী জানি, উক্ত মানে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা তোমরা লিখবা, ঠিক আছে। কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান সমান কী লিখবা, সেই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আমি বলে দিলাম মুখে, তোমরা কিন্তু লিখে নিবা। 12 নম্বর প্রশ্নটা দেখো, এই 3টি বিন্দু আছে, 3টি বিন্দু সমরেখ প্রমাণ দেখাতে বলেছে। তো 3টি বিন্দু সমরেখ যে প্রমাণ দেখাবো, দেখো সমরেখ আমরা কি জানি, তাহলে এই যে আমাদের দেখো 3টি বিন্দু, একটা এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এই 3টি বিন্দু সমরেখ। সমরেখ হওয়া মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে না। ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, মানে এইভাবে দেখো ত্রিভুজ একটা, এই বি বিন্দুরা যদি এখানে চলে আসে তখন ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, আর বি বিন্দুরা যদি এখানে চলে আসে তাহলে এটা দেখো তো আমাদের সরলরেখা, ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে না। তা আমরা কী করব, এই 3টি বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। দেখব যে আমাদের কি শূন্য চলে আসবে, তখনই বলে দেবো যে বিন্দু 3টি কি সমরেখ। তা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার যে আমাদের সূত্রটা, তা তোমরা 3টি বিন্দু বসিয়ে দাও দেখে দেখে। একটা আছে -1, আচ্ছা প্রথম বিন্দুটাকে তোমরা x1, y1 এভাবে ধরে নাও, তারপরটাকে ধরে নাও x2, y2, আর এটাকে ধরে নাও x3, y3 ধরে নাও, ঠিক আছে। এভাবে ধরে তারপর তোমরা লিখবা যে বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু মড x1 y2 মাইনাস y3 প্লাস x2, এখানে y3 মাইনাস y1 হবে প্লাস x3, তাহলে এখানে যাবে y1 মাইনাস y2। এই সূত্রটা অনেকবার আমি আলোচনা করেছি তোমাদের, ঠিক আছে, তোমরা আগের ক্লাসগুলো দেখো আরও ভালো করে বুঝতে পারবা। চলো মান বসিয়ে দাও, x1 কত আছে এখানে 3, y2 আছে 4,
y3 1, x2 আছে আমাদের -5, আচ্ছা y3 1, y1 -2 বলে এটা প্লাস করে দিবা, এই যে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে 2 বসিয়ে দাও। আচ্ছা x3 দেখো আমাদের -1 আছে, -1, y1 আছে -2 আর y2 আছে 4, বসিয়ে দিলাম। দেখবা এটা সরল করে এটা 0 পেয়ে যাবে মানটা, দেখবা এখানে দেখো এটা 3, এটা বিয়োগ করে 3 আর 3 গুণ করে এটা 9 পেয়ে যাবা। আচ্ছা এটা আমাদের দেখো, এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের 3, এটা 5, 3 5 15, এটা মাইনাস হয়ে যাবে, দেখো মাইনাস এটা 15 পাবা। আর এটা এদিকে -6 পাবা, দেখো -4 -2 -6 আর এখানে -1, তো এটা +6 পেয়ে যাবে। দেখো 9 আছে যোগ করে এটা 15, আর এখানে আবার -15, দেখো 15 কেটে গেল, তাহলে এভাবে কেটে গেলে এটা তো 0 সঙ্গে হাফ গুণ 0, তো দেখো 0 পেয়ে গেলাম। তো এই যে ত্রিভুজের ক্ষেত্রে বলছে 0, তো আমরা বলে দিতে পারবো যে এই 3টি বিন্দু কি সমরেখ আছে, প্লাস প্রমাণিত, শুধু তোমরা লিখে দেবা প্রমাণিত। মানে এখানে এটা দেখানোর পর তোমরা অতএব দিয়ে লিখে দিবা, এই যে এখান থেকে লিখবা, এই যে প্রমাণ করে যেটা বাদ দিয়ে এই যে এই বিন্দু লেখার পর বিন্দু 3টি সমরেখ, তারপরে প্রমাণিত লিখে দিবা, ঠিক আছে। এবার আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। আচ্ছা আমরা ধরে নিই যে 10টি পেনের ক্রয় মূল্য x টাকা, এটা আমরা ধরে নিলাম। ধরি যে 10টি পেনের ক্রয় মূল্য আমরা x টাকা ধরে নিলাম। তাহলে এখানে 8টি পেনের বিক্রয় মূল্য কিন্তু x টাকা। যাই হোক আমরা একটি পেনের ক্রয় মূল্যটা বের করে নিই, তাহলে x/10 হয়ে যাবে। এবার আমরা বলবো যে 8টি পেনের বিক্রয় মূল্য x টাকা, যেহেতু সমান বলেছে কথাটা প্রশ্ন অনুসারে, তো আমরা লিখবো 8টি পেনের বিক্রয় মূল্য হবে x টাকা। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য আমরা বের করে নেব, তো এটা উইকিং নিয়মে x/8 টাকা হয়ে যাবে, এগুলো সব টাকা, ঠিক আছে, এগুলো টাকা। তাহলে আমরা একটি পেনের লাভটা বের করে নেব। আচ্ছা লাভ না ক্ষতি লক্ষ্য করো তো, আমাদের বিক্রয় মূল্য যদি বড় হয় ক্রয় মূল্যের চেয়ে তো লাভ, আর ছোটো হলে ক্ষতি। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই যে লাভ বা ক্ষতি, লাভও হতে পারে ক্ষতি হতে পারে, তাই না। তা দেখো তো আমাদের কি হবে, এখানে বিক্রয় মূল্যটা ছোটো না বড়, এটা দেখো ক্রয় মূল্যটা x/10, বিক্রয় মূল্য x/8। দেখো লব যখন সমান হরে যে বড় ওই ছোট হয়ে যায়, আর হরে যে ছোট ওই বড়। তো আমাদের দেখো বিক্রয় মূল্য কিন্তু বড় আছে ক্রয় মূল্যের চেয়ে, তাহলে লাভ হয়েছে এখানে, তো আমরা লাভ লিখতে পারবো। একটি পেনের লাভ বলতে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দাও, এটা কিন্তু আমাদের লাভ টাকা। ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, এটা 8 আর 10-এর যদি লসাগু করি, তাহলে 8 10-এর লসাগু কত পাবো আমরা, 40 পেয়ে যাব। 40, এটা হবে আমাদের 5x, এটা হবে আমাদের 4x, এটা বিয়োগ করে আমরা পেয়ে যাবো x/40, এটা আমাদের লাভ। এবার শতকরা লাভ বলেছে, দেখো শতকরা লাভ পাওয়ার যে নিয়মটা, যেটা লাভ হয়েছে সেটা উপরে লিখো, লাভ বাই ক্রয় মূল্য। দেখো লাভ হয় সবসময় ক্রয় মূল্যের পর, তো লাভ বাই ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য হচ্ছে x/10 আর গুণিত 100, এই যে এটাকে বলা হয় শতকরা লাভ। এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো এটা আমরা কী করতে পারবো, x/40 একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ আছে, উপরে ভগ্নাংশটা লিখে দিবা আর গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিবা, তো এটা যাবে 10/x হয়ে যাবে, আর এখানে 100 আছে, তাহলে x কেটে দাও, এখানে 0 আমরা কেটে দিলাম, আর 4 আর 100 কাটাকাটি করলে এটা 25 পেয়ে যাবে। তাহলে দেখো শতকরা যে লাভ আমাদের, দেখা যাচ্ছে না, এই যে আমরা 0 কেটেছি, x কেটেছি, আর 4 আর 100 25 পেয়েছি, ঠিক আছে, তখন দেখা যাচ্ছিল না। তো দেখো এইভাবে কাটাকাটি করলাম, তো আমাদের 25 রয়েছে কাটাকাটি করে, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 25%, ঠিক আছে, শতকরা লাভ কত 25%, এটাই অ্যান্সার। এরপরে বড় প্রশ্নগুলোর কথা যে বলেছি আমি তোমাদের এর আগেও বলেছি, তোমরা যে প্রথম ক্লাসগুলো দেখে থাকো তোমরা বুঝতে পারবে আমি বড় প্রশ্নগুলো নিয়ে কী বলেছি। আবার বলছি তোমাদের বড় প্রশ্নগুলোর ক্লাস আসবে তোমাদের, ঠিক আছে, অবজেক্টিভ প্রশ্নগুলো আমি করিয়ে দিব সম্পূর্ণ, তারপরে তোমাদের বড় প্রশ্নগুলোর ক্লাস নিয়ে আসবো, তাড়াতাড়ি চলে আসবে বড় প্রশ্নগুলোর ক্লাস। তো ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা ভালো লাগলে তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থাকো।